শুভেচ্ছা। মাছরাঙার সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান প্রাসঙ্গিকে আপনাদের স্বাগতম। সঙ্গে আছে আমি নুরুন নাহার উইলি। আমাদের দৈনন্দিন জীবনে সামাজিক রাজনৈতিক বাস্তবতায় যা কিছুই প্রাসঙ্গিক তা নিয়ে আমরা আলোচনা করব আমাদের এই অনুষ্ঠানে। প্রাসঙ্গিকের আজকের পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জনপ্রিয় লেখক গবেষক জনাব মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে। কেমন আছেন? খুব ভালো আছে। আপনি আসলে রাজনীতি, বাংলাদেশের ইতিহাস এবং সেই সময়কার কিছু মূল চরিত্রকে কেন্দ্র করে অনেক লেখালেখি করেন এবং খোঁজার চেষ্টা করেন সম্ভবত ইতিহাস। তো এবারের 5 আগস্টের পটের রাজনৈতিক যে পট পরিবর্তন হলো সেটিকে আসলে কিভাবে দেখেন? এটা তো ঘটনার নিয়মেই ঘটনা ঘটে। তো একটা পরিবর্তনের শর্ত তৈরি হচ্ছিল অনেক দিন ধরে। তো তারই আমরা ফলাফলটা দেখলাম 5ই আগস্ট, যেটাকে আমরা অনেকে 36 জুলাই বলি, তাই না? দীর্ঘতম জুলাই মাসটা আমরা দেখলাম। তো এরকম তো পালাবদল আমাদের দেশে অনেকবার হয়েছে। তো আমি যদি বলি যে 69-এ একটা বড় উলটপালট হলো, 71-এ তো এটা তো আমরা সবাই জানি, তারপরে 75, এরপরে 90, 96 তো আন্দোলন হয়েছে, তারপরে 2007-08-এ একটা বলবো যে একটা পলিটিক্যাল সুনামি 1/11 এসে অনেক কিছু করলো, তারপরে সর্বশেষ 24 জুলাই। তো আমরা হয় কি সাম্প্রতিক যে ঘটনাগুলো এটা আমাদের মেমোরিতে অনেক দিন থাকে, আর দূরবর্তী অতীতটা চাপা পড়ে যায়। তো ফলে মনে করেন যে 69 দেখেনি, 71 দেখেনি, এমনকি 90ও দেখেনি, তার কাছে তো 24 অনেক বড় ঘটনা। আর যিনি বা যারা এর আগেরগুলো দেখেছেন তারা তখন একটা তুলনা করতে পারেন। তখন আবার মনে করেন যে আমরা 47 দেখি নাই, তাই না? আমাদের মা বাবা তারা দেখেছেন। আবার তারাও ওই কি বলে সিপাহী বিদ্রোহ দেখে নাই, এটা তাদের পূর্বপুরুষ দেখেছে। তার আগে পলাশির যুদ্ধ। তাহলে ফলে হয় কি, যখন খুব মানে দূরবর্তী অতীত এটা নিয়ে আমাদের জেনারেশন যা দেখে সেটাই অনেকদিন করে। ফলে যেটা হয়, যেটা আমি দেখি নাই বা সেটাকে আমি আর প্রাসঙ্গিক মনে করি না, অথবা সেটা নিয়ে আমার মধ্যে কোনো আবেগ তৈরি হয় না। তো যেটা আমি চোখের সামনে দেখছি সেটা নিয়ে একটা আবেগ তৈরি হয়, সেটার প্রতি সেটা নিয়ে ভালোবাসাও তৈরি হয়, ঘৃণাও তৈরি হয়, মানে সেটা মেমোরিতে থাকে অনেক দিন। আবার হয়তো আমরা দেখব 5 বছর 10 বছর পরে যারা থাকবেন ওই সময়ে, তারা যদি আরেকটা ওলট পালট দেখেন তখন হয়তো এটাও ভুলে যাবেন। তো এই মানে এইবার আমরা দেখেছি এই গণ অভ্যুত্থানে সাধারণ মানুষ, মানে অন্য অনেকগুলো আন্দোলনের রাজনৈতিক অনেক বিষয় ছিল, রাজনৈতিক দলগুলো আসলে অনেক ধরনের প্রেক্ষাপট পরিবর্তনের সাথে জড়িত ছিল, কিন্তু এবারে দেখেছি সাধারণ মানুষ অনেক বেশি সম্পৃক্ত ছিল। তো এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কি আপনার মনে হয় রাজনীতির কোনো গুণগত পরিবর্তন সামনের দিনে আমরা দেখতে পাবো? আপনার প্রশ্নের উত্তর দেওয়াটা খুব কঠিন। ধরেন এই যে ব্যাপকভাবে যে জনসম্পৃক্তি আমরা দেখলাম জুলাই আন্দোলনের একটা পর্যায়ে এসে, সাধারণ মানুষ যখন দেখলো যে তরুণরা তাদেরকে গুলি করে মারছে যেভাবে, এটা দেখে কিন্তু সবাই বিক্ষুব্ধ হয়েছে। এবং তারপরেই সবারই তো একটি ছেলে মারা যাওয়া মানে হচ্ছে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আবেগাক্রান্ত হয়ে পড়েন। তো এই ঘটনাটা ঘটেছে। ফলে একটা পর্যায়ে এসে আমরা দেখলাম যে এটার ছাত্র কোটা সংস্কার আন্দোলনে আর থেমে থাকেনি, এটা একটা গণবিদ্রোহের রূপ নিয়েছে। তো ফলে এবং এই গণবিদ্রোহের মধ্য দিয়ে কিন্তু এক ধরনের জন আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা দেখি। আকাঙ্ক্ষাটা হলো যে দীর্ঘদিনের যে একটা কর্তৃত্ববাদী শাসন, যেটাকে আমরা বলি যে এটা ফ্যাসিস্ট একটা সময় গেছে। তো সমাজের বিভিন্ন অংশের মানুষ বিভিন্নভাবে কিন্তু এর দ্বারা প্রভাবিত হয়েছে, নিগৃহীত হয়েছে, নানান রকমের ক্ষোভ আছে, এবং সবার মধ্যেই কিছু না কিছু আকাঙ্ক্ষা আছে যে এই পরিবর্তনটা হলে বোধহয় আর আগের অবস্থায় আমরা ফিরে যাব না। সেই আকাঙ্ক্ষাটা রয়ে গেছে, কিন্তু সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নটা আদৌ হবে কিনা, কারণ এই ধরনের আন্দোলন কিন্তু অতীতে অনেক হয়েছে। প্রতিবারই কিন্তু আমরা
প্রতিশ্রুতির বন্যা দেখেছি, কিন্তু সেগুলোর বাস্তবায়ন হয় নাই। তো সুতরাং অনেক সময় দেখা যায় যে আমরা আবার হতাশ হই এবং আমরা বলি যে আমরা আবার প্রতারিত হয়েছি, তখন আবার নতুন করে আবার আশায় বুক বাঁধি। মানে আপনি কি মানে বলতে চাচ্ছেন যে গুণগত পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে? হ্যাঁ, কারণ পরিবর্তনের অনুঘটক যারা, ধরেন এই আন্দোলনের অনুঘটক ছিল, আমি বলবো যে শুরুটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে, তাদের সমন্বয়করা একটা বড় ভূমিকা পালন করেছেন। তারপরে বিভিন্ন রাজনৈতিক দল, তাদের নেতা কর্মীরা সমর্থন দিয়েছেন, তাদের ব্যানারে না হলেও তাদের সম্পৃক্তি ছিল। তারপরে জনগণের বিভিন্ন পেশাজীবী সংগঠনের সম্পৃক্তি আমরা দেখেছি। এখন গুণগত পরিবর্তনের যে আমি বলবো যে ধারক বাহক কারা হবেন, যারা সমাজটাকে নিয়ন্ত্রণ করেন, যারা ওপিনিয়ন মেকার, তো যে কেউ হতে পারে। আমি এখানে বসে কিন্তু সুন্দর সুন্দর কথা বলে অনেককে প্রভাবিত করতে পারবো, কিন্তু পরিবর্তনটা করানোর জন্য হচ্ছে যাদের হাতে ক্ষমতা আছে পরিবর্তন করার, রাষ্ট্র ক্ষমতাটা যাদের হাতে, রাজনীতিবিদদের হাতে। রাজনীতিবিদ বা রাষ্ট্র একটা আলাদা সত্তা, রাজনীতিবিদদের বাইরেও রাষ্ট্রীয় নানান প্রতিষ্ঠান আছে, একটা সচিবালয় আছে অত্যন্ত ক্ষমতাশালী, বিচার বিভাগ আছে অত্যন্ত ক্ষমতাশালী, আমাদের সশস্ত্র বাহিনী আছে, তারা একটা বড় স্টেক হোল্ডার। তো তারা সবাই মিলে যদি একটা পরিবর্তন চায় তাহলে পরিবর্তন হবে, শুধু মানুষ চাইলেই হবে না। আমরা দেখছি যে এই জুলাই এবং আগস্টের পরে একটা বড় দাবি উঠেছে রাষ্ট্রের সংস্কারের, রাষ্ট্র মেরামতের। তো এইখানে জাতীয় ঐক্যমত্য কমিশন, অনেকগুলো কমিশন গঠন হওয়ার পর জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হলো, এবং জুলাইয়ের অভ্যুত্থানে যেসব শক্তি ছিল, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, তারা সবাই মিলে এক জায়গায় বসলো এবং একটা সনদের দিকে হয়তো যাওয়া যাচ্ছে। আগামীর বাংলাদেশে এর প্রভাবটা কেমন হবে? ঐকমত্য কমিশনের যে তাদের যে প্রস্তাবগুলো, বিভিন্ন কমিশনের প্রস্তাবগুলোকে তারা সংকলিত করে উপস্থাপন করেছেন এবং সব রাজনৈতিক দলের সঙ্গে তারা কথা বলেছেন। কয়েকবার দফায় দফায় আলোচনা হয়েছে, এটা আমরা গণমাধ্যমে দেখি। এখন এই প্রস্তাবগুলোর মধ্যে কিন্তু সমাজের কোনো না কোনো অংশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন আছে। এটা তারা কিন্তু তাদের মাথা থেকে এটা বা আসমান থেকে পড়ে না এই প্রস্তাবগুলো। এগুলো নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু সেটা খুব মানে সুলিখিতভাবে আর্টিকুলেট ওয়েতে এবার এসছে, যেটা আগে হয় নাই। এখন কথা হচ্ছে যে এগুলো মানবে কে? রাজনীতিবিদরা যদি এটা মেনে নেয় তাহলে অবশ্যই এগুলো বাস্তবায়নের নৈতিক দায়িত্বটা তাদের উপরে পড়ে, কিন্তু তারা কিন্তু সব ব্যাপারে একমত হচ্ছেন না। একমত হচ্ছেন না কেন? কারণ এখানে চলে এসছে তাদের প্রত্যেকেরই গোষ্ঠীগত এবং দলীয় দৃষ্টিভঙ্গির ব্যাপারটা। তো সেখানে অনেকেই মনে করেন যে এইটা মেনে নিলে আমার ওই সেই যেটাকে বলে তার ক্ষমতাকে কমে যাবে, হ্যাঁ ক্ষমতা কমে যাবে, দখলদারি পরিচালনায় তার জন্য দখলদারি থাকবে না। হ্যাঁ, একটা আছে না আমাদের এখানে কিন্তু এই যে পলিটিক্যাল মনোপলি আমরা যেটাকে বলি, যে আমার হাতে সবকিছু থাকতে হবে। তো আন্দোলনটা মনে করেন যেটা হলো জুলাই আন্দোলন, এখানে কিন্তু দুইটা এলিমেন্ট আছে। একটা হচ্ছে হাসিনা হটাও, এটা হটে গেছে। আর একটা ছিল যে আগের জায়গায় আমরা ফিরে যাব না, আমরা একটা নতুন ধারার রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনীতি দেখব। সেই জায়গাটায় যদি রাজনৈতিক দলগুলো তাদের ভূমিকাটা খুব ইনস্ট্রুমেন্টাল, তো সেইখানে তারা সবাই একমত হচ্ছেন না। তো এইটা একটা এখন এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা শুধু ঐকমত্য কমিশনের কাছে না, জনগণের কাছে এটা একটা চ্যালেঞ্জ যে আমরা আবার যদি আগের ধারায় ফিরে যাই তাইলে কেন এত রক্ত, কেন এত আত্মত্যাগ, কেন এত মানে ছেলে মেয়ে মারা গেল, তাই না? আগের বন্দোবস্তে ফেরত যাওয়ার সম্ভাবনা আসলে আপনি দেখছেন কিনা? মানে নতুন কিছু হবে নাকি আসলে পুরনো ব্যবস্থাই থাকবে? যাদের কাছ থেকে আমরা পরিবর্তন আশা করছি তারা যদি নিজেদের মধ্যে পরিবর্তন না ঘটান তাহলে তো আমি পরিবর্তনের কোনো আশা দেখি না। আমি তো ঘুরে ফিরে সেই পুরনো মুখগুলোই দেখি, কিন্তু মানুষ তো একদিনে বদলায় না, এক প্রজন্মেও বদলায় না, কয়েকটা প্রজন্ম লাগে এই যে মানুষের আচরণ বদলাতে। তো আমরা দেখি রাজনৈতিক দলগুলোর মানে তাদের অতীত থেকে বা ভুল থেকে শিক্ষা নিয়েছে, ভুল স্বীকার করেছে, এরকম দৃষ্টান্ত খুব কম, একেবারে নগণ্য।
তো সুতরাং আমাদের এখানে মনে করেন যতগুলো রাজনৈতিক দল আছে এর মধ্যে এখন আওয়ামী লীগ আমরা ধরে নিলাম, এটা এখন ব্রাত্য, তাই না? তো আর অন্যান্য যে দলগুলো আছে, কেউ সরকারে ছিল, কেউ বিরোধী দলে ছিল, বহু বছর ধরে আমরা তাদেরকে দেখছি। তো তাদের আচরণগত পরিবর্তন হয়েছে কিনা, তাদের আগের কমিটমেন্টগুলো তারা বাস্তবায়ন করেছে কিনা, এগুলো তো আমরা দেখব বা দেখছি। তো তার ভিত্তিতেই আমরা আসলে অনেক সময় বুঝে নিই যে আসলে আমরা কতটুকু আশাবাদী হতে পারি অথবা আশাহত হওয়ার আশঙ্কা কতটুকু। আচ্ছা, আপনি যেহেতু কমিটমেন্টের কথা বলছিলেন, আমরা দেখছি যে বিএনপি আসলে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের অনেক কথা বলছে, তারা সামনে এনেছে 31 দফা। তো এই যে অভ্যুত্থান পরবর্তী যে মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা, সেটি কি আসলে এই 31 দফা পূরণের মাধ্যমে তারা আসলে রাখতে পারবে কিনা? না, এখন কথা হলো যে 31 দফা, আমরা তো দফা রাজনীতি অনেক দেখেছি, তাই না? 31 দফা এখন আসছে। এর আগে আমরা জিয়াউর রহমানের 19 দফা দেখেছি, এরশাদের 18 দফা দেখেছি। প্রত্যেকটা দফায় কিন্তু সুন্দর সুন্দর কথা থাকে। তারপরে 3 জোটের রূপরেখা আমরা দেখলাম। তো 3 জোটের রূপরেখা হোঁচট খেলো, এটা খুব অবাক করার ব্যাপার যে 3 জোটের রূপরেখায় কিন্তু 2 জোটের বড় 2 নেত্রী সই দেন নাই। হ্যাঁ, বলেছেন, হ্যাঁ, কিন্তু সই দেন নাই। এরকম অনেক ঘটনা আছে। তো ফলে হচ্ছে কি যে আমি এটা করব আর এটা প্রতি আমার আপত্তি আছে, এটা ক্লিয়ার বলতে পারে রাজনৈতিক দলগুলো। কিন্তু যেটা আমি করব বলছি সেটা আমি কতদিনের মধ্যে করব, ওইটার তো কোনো ইয়ে নাই। এটা কি 3 মাসের মধ্যে করব না 30 বছরে করব? কারণ যেই কথাগুলো আছে, আমি একটা উদাহরণ দিই আপনাকে, যে রেডিও টিভির স্বায়ত্তশাসন, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং এরশাদের আমলে বলা হতো এটা সাহেব বিবি গোলামের বাক্স, আমরা সবাই জানি। তারপরে কি হলো, এবং সবাই স্বায়ত্তশাসন কমিট করেছিলেন, কিন্তু 91 সালে যখন বিএনপি সরকার গঠন করলো তখন কিন্তু স্বায়ত্তশাসন দেওয়া হলো না। তখন এটার সমালোচনা করলেন শেখ হাসিনা, বললেন এটা এখন বিবি গোলামের বাক্স। তারপরে শেখ হাসিনা 96 সালে সরকার গঠন করলেন, একই অবস্থা চললো রেডিও টেলিভিশনে। তখন ওইটা বিবি গোলামের বাক্সই থেকে গেল। ফলে রেডিও টেলিভিশন আমরা খুললেই আমরা দেখি যে মানে এখন তো রেডিও আর আগের মতো নাই, অনেক প্রাইভেট চ্যানেল হয়ে গেছে, কিন্তু বিটিভি যেটা বা বিএসএস, এই যে সরকারি প্রতিষ্ঠানগুলো, তাদের কাজগুলো কি? তো সুতরাং কোনো পরিবর্তন কিন্তু নাই। বিএনপি আওয়ামী লীগ কেউই এটা পালন করেনি, তাদের কমিটমেন্ট ছিল, তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে কমিটমেন্ট দিয়েছিলেন যে বেতার টেলিভিশনে স্বায়ত্তশাসন তারা দেন নাই। তো মানে সরকারি বেতার, সরকারি সংবাদ সংস্থায় তো সাংবাদিকতা হয় না, তারা সেখানে জাস্ট চাকরি করেন, হুকুমের গোলাম। তো এই কতগুলো ব্যাপার আছে। যেমন রাষ্ট্র, আমরা বলি যে রাষ্ট্র হবে দল নিরপেক্ষ, রাষ্ট্র সবার হবে। সরকার একটা দলের হতে পারে কিন্তু রাষ্ট্র তো সবার। এখন যখন আপনি দেখবেন যে কোনো একটা দল বা একাধিক দল মিলে যখন সরকার গঠন করে, তখন কিন্তু তার দায়িত্ব হয়ে যায় দেশের সমস্ত নাগরিকদের দেখভাল করা, শুধু আমার দলের নয়। তো পরিবর্তনের কথা যেটা আমরা বলছি, অনেকে কিন্তু সংবিধান পরিবর্তনের কথা বলছে যে আসলে পুনর্লিখন বা সংবিধান পরিবর্তন হলে ফ্যাসিবাদ ব্যবস্থাও ফিরে আসবে না এবং অনেক ধরনের পরিবর্তন আসবে। এটা আপনি কি একমত কিনা বা কি মনে করেন? না না, সংবিধান তো এটা কাগজে ব্যাপার, এটা তো সবাই পড়ে না এবং সবার বাড়িতে এটা নাইও। এটা যদি খুব মানে খুব জনপ্রিয় একটা দলিল হতো তাহলে দেখতেন যে প্রতি বছর এটার লাখ লাখ কপি বিক্রি হতো। সেটা তো হয় না। সংবিধান হচ্ছে রাষ্ট্রের ইচ্ছা, ইন্টেনশন অফ দ্য স্টেট, এটা থাকে সংবিধানে, যে রাষ্ট্র এই কাজগুলোর ব্যাপারে তা অঙ্গীকার করছে, কিন্তু এটা বাস্তবায়ন তো করবে সরকার এবং তার ভিত্তিতে অনেকগুলো আইন করে সেটার বাস্তবায়ন করবে। সরকার যদি এটা না করে, ওরা তো বলবে যে আমরা তো এটা অস্বীকার করছি না, করব। তো এইভাবেই কিন্তু হচ্ছে। আমি একটা উদাহরণ দিই আপনাকে। যেমন আমাদের এখানে আছে যে গণতন্ত্র, সভা সমাবেশ করার অধিকার, সংগঠন করার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, এগুলো আছে না?
তো মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি যদি একটা পত্রিকা বের করি, আমাকে কেন ডিসি অফিস থেকে একটা ডিক্লারেশন নিতে হবে? হোয়াই? বা আমি যদি একটা সমাবেশ করতে চাই, আমাকে কেন পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হবে? তার মানে এই যে ব্রিটিশ আমলে এই আইনগুলো ছিল, এই আইনগুলো আমরা চালু রাখছি বছরের পর বছর। আমরা বলছি আমরা রাষ্ট্র মেরামত করব, আমরা নতুন ধারার রাজনীতি করব, কিন্তু আমরা পুরনো আইনগুলোর থেকে সরে আসছি না। ওই নিয়ন্ত্রণটা, সবকিছুর উপর যে নিয়ন্ত্রণ, এটাকে আমরা কেউ শিথিল করি না, ওই আইনগুলো রেখে দিই। এবং সবসময় আমরা বলি যে সন্দেহ, অবিশ্বাস, নাশকতার আশঙ্কা আছে, তখন এগুলি করতে হয়। এই কথা বলে বলে আমাদের মানে যেটা স্পেশাল পাওয়ার অ্যাক্ট যেটা হয়েছিল, বিশেষ ক্ষমতা আইন, সেখানে কিন্তু আপনি নাশকতা করতে পারেন, সুতরাং আপনাকে আমি গ্রেপ্তার করে বিনা বিচারে আটকে রাখতে পারবো কয়েক মাস। তো এই আইনটা কিন্তু যখন একটা দল বিরোধী দলে থাকে, একটা রাজনৈতিক দল, তারা বলে আমরা ক্ষমতায় গেলে এটা বাতিল করব, তারা আর বাতিল করে না। ফলে 1973 সালে হয়েছে বিশেষ ক্ষমতা আইন, সেইটা এখনো বহাল আছে। হাউ কাম? এটা কি করে সম্ভব যে আপনাকে, আমার মনে হচ্ছে যে আপনি বেশি কথা বলেন, আপনি আমাকে বিব্রত করেন, হ্যাঁ, জনগণকে আমার মনে হচ্ছে আমার বিরুদ্ধে উস্কানি দেন, সুতরাং আপনাকে জেলে পুরে 6 মাস রেখে দিব যাতে আপনি কথা বলতে না পারেন। কিভাবে করব? কোনো কারণ লাগবে না, স্পেশাল পাওয়ার অ্যাক্ট এইটা রেখে দিয়েছে, এই জন্যই রেখে দিয়েছে। মহিউদ্দিন আহমেদ, আপনি বলছিলেন যে অনেকে আসলে আইন করে ক্ষমতা থাকা অবস্থায়, আবার অনেকে ক্ষমতা এসে সেই আইন পরিবর্তন করে না, আবার যেসব কমিটমেন্টগুলো করে সেগুলোর আসলে আইনি ভিত্তিও দেয় না। তো এবারে দেখা যাচ্ছে সনদের ক্ষেত্রে আমরা দেখছি আইনি ভিত্তি নিয়ে অনেক কথা হচ্ছে, এবং একটি দল বলছে গণপরিষদ নির্বাচন করে সংবিধান আসলে পুরোটা চেঞ্জ করে সনদের যে আকাঙ্ক্ষাগুলো সেগুলো সংবিধানের মধ্যে নিয়ে আসার জন্য এবং আইনি ভিত্তি দেওয়ার জন্য। এটি আপনি কিভাবে দেখেন? এখানে ওই সন্দেহ থেকে কিন্তু কথাগুলো আসছে যে মানে আসলে যে আকাঙ্ক্ষার আর্টিকুলেশনটা আমরা সনদে দেখছি বা ঘোষণায় দেখছি, সেটার বাস্তবায়ন হবে কিনা, এবং বাস্তবায়নের জন্য আমরা পরবর্তী নির্বাচিত সরকারের উপর নির্ভর করতে পারি কিনা, এই সন্দেহ থেকেই তো কথাগুলো আসছে। তো সুতরাং আবার এটাকে অনেকে দেখছে যে নির্বাচন প্রলম্বিত করার একটা ষড়যন্ত্র হিসাবে, যে এখন কেন এগুলো। এবং সেখানে যুক্তিটা হচ্ছে যে এই সরকারের তো সবকিছু বাস্তবায়ন করার ম্যান্ডেট নাই, তাদের কাজ হচ্ছে একটা নির্বাচন দিয়ে চলে যাওয়া, তো পরবর্তী নির্বাচিত সরকার এসে এগুলো করবে। তো সেখানেও আমি কোনো সমস্যা দেখি না, যদি রাজনৈতিক দলগুলো কমিট করে যে ঠিক আছে আমরা যদি নির্বাচিত হই আমরা সংসদে গিয়ে এগুলো করব, পর্যায়ক্রমে এগুলো করব, সেই কমিটমেন্টটা থাকতে হবে। তো সেখানে সবগুলো ব্যাপারে কিন্তু সব দলের সেই কমিটমেন্টটা নাই, আপত্তি আছে অনেকগুলিতে। যেখানে যেখানে আপত্তি আছে সেখানে সেগুলো বাস্তবায়ন করার ব্যাপারে তাদের কোনো বাধ্যবাধকতা থাকবে না, এই একটা ব্যাপার। তো এটা একটা সমস্যা যে একটা ম্যান্ডেটহীন, যদিও সরকার বলছে অভ্যুত্থানের ম্যান্ডেট তাদের, কিন্তু এটা দিয়ে সবকিছু মানে করে ফেলা যদি একটা বিপ্লবী সরকার হতো তাহলে এটা সম্ভব ছিল না। এখন চীনে একটা বিপ্লব হয়েছে 1949 সালে, আজ পর্যন্ত তো সেখানে ওইভাবে নির্বাচন হয় না, পার্টির মেম্বাররা নির্বাচন দিয়ে পার্টি লিডারশিপ ঠিক করে। তো 1949 থেকে আজ পর্যন্ত সেখানে নির্বাচন ছাড়াই চলছে, কারণ তারা একটা বিপ্লবী সরকার তারা বলে। তো এরকম হয় অনেক দেশে, আমাদের দেশের সরকারটা তো এরকম রেজিমেন্টেড বিপ্লবী সরকার না। যদি এটা হতো 5ই আগস্টে ঘোষণা দিয়ে যদি এরকম করে ফেলতো একটা, এবং একেবারে অতীতের থেকে একেবারে একটা বিচ্ছেদ ঘটিয়ে একটা নতুন যাত্রা শুরু করতো, তাহলে অনেক কিছু করতে পারত সমাধান। তবে যেহেতু এটা সম্ভব হয়নি, কিন্তু আবার সনদের আইনি ভিত্তি নিয়ে অনেক কথা হচ্ছে এবং অনেকে বলছে এটা নিয়ে সাইন করবে না, তো সমাধানটা আসলে কিভাবে হতে পারে? এটার সবাই একমত না হলে কোনো কিছুই বাস্তবায়ন করা যাবে না। মানে একেবারে আমরা যেটাকে বলি একটা পলিটিক্যাল কনসেনসাস ছাড়া এই ধরনের গুরুত্বপূর্ণ ইস্যু এগুলোর বাস্তবায়ন করা যায় না। পরের দিকে আমরা দেখি যে পরের নির্বাচন, এবং বলছে যে বিএনপি অনেক জনপ্রিয় দল, আমরা দেখি মাঠের রাজনীতিতে তারা খুব জনপ্রিয়, তো তাদের তো এক ধরনের কমিটমেন্ট আছে। তারা কি এই অভ্যুত্থান পরবর্তী সময়ে যেসব সনদে উল্লেখ থাকবে তারা আসলে কতটুকু বাস্তবায়ন করবে, বা তাদের জন্য চ্যালেঞ্জগুলো কি কি হবে? না, এটা তো আমরা দেখি যে তারা অতীতে যে সমস্ত কমিটমেন্ট করেছেন সবগুলো কি বাস্তবায়ন করেছেন তারা? তারা তো 2 মেয়াদে 10 বার
ক্ষমতায় ছিলেন খালেদা জিয়ার নেতৃত্বে। আমি আগের জিয়াউর রহমানের আমলটা বাদই দিলাম। সুতরাং মানুষ তো ওইগুলো দেখবে, তাই না? তো এইটা একটা ব্যাপার আছে, এখানে আস্থার একটা সংকটের ব্যাপার আছে। তো সেই আস্থার সংকট যদি কাটিয়ে উঠতে পারে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল, তাহলে তাদের কথা মানুষ শুনবে। তো এখানে মূল চ্যালেঞ্জটা হচ্ছে আস্থাটা ফিরিয়ে আনা। আর মানুষ কিন্তু সব দেখে, এখন আর আগের মতো নাই। তো বারবার প্রতারিত হতে 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 এই 24 জুলাই অভ্যুত্থানের পরে কিন্তু মানুষের মানে আকাঙ্ক্ষার সীমা যেমন আকাশেও পৌঁছে গেছে, তেমন সাহসও অনেক বেড়ে গেছে। যে সাহস আমরা দেখলাম যে গুলির মুখে তরুণরা ছুটছে, মরছে আরো ছুটছে, এই যে কথাটা বলে, হ্যাঁ একটারে মারলে একটা যায় বাকি ডি যায় না, এই যে কথা, এটা কিন্তু খুব সিম্বলিক। মানে মানুষ এখন আর আগের অবস্থায় ফিরে যেতে চায় না। তো সেই মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে যদি রাজনৈতিক দলগুলো তাল মিলিয়ে চলতে পারে, তাহলে আমরা একটা ভালোর দিকে যাব। আর যদি সেটা তাল মিলাতে না পারে, তাহলে সমস্যা হবে। তাল মিলাতে না পারলে সমস্যা হবে, হ্যাঁ আমরাও তাই মনে করি। তো বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখি যে অনেকেই বলে যে ডানপন্থী রাজনীতির এক ধরনের আলাপের কথা বলে, উত্থানের কথা বলে, এবং বলে যে ইসলামপন্থী দলগুলো সবাই মিলে নির্বাচনে একটা জোট তৈরি করতে পারে, নির্বাচন কেন্দ্রিক জোট হতে পারে। এটা আসলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বা বাস্তবতায় ওই ধরনের পরিবর্তন আনবে না? আমাদের এখানে তো ইসলামপন্থী দল বোধহয় কত 70-80টা আছে, তাই না? ওই আমরা এর আগের নির্বাচনগুলোর সময় দেখতাম যে এরশাদের জোটে গেছে এরকম 60টা-65টা ইসলামী দল। বিএনপির নেতৃত্বাধীন যে 20 দলীয় জোট, সেখানে অনেকগুলো ইসলামী দল ছিল। আওয়ামী লীগের সঙ্গেও গেছে, এই যে তরিকত ফেডারেশন একটা আছে, হঠাৎ এটা কোথা থেকে আসলো জানি না। তারপরে কি সংগঠন আছে অনেকগুলো, আওয়ামী উলামা পার্টি, মানে এরকম অনেকগুলো আছে। তো ইসলামী দলগুলো সব জায়গায় আছে। তবে সবগুলো ইসলামী দল একত্র করলেও কিন্তু আমরা বিভিন্ন নির্বাচনে যখন দেখি ভোটের হিসাবে কিন্তু জামাতের প্রতিদ্বন্দ্বী অন্য কোনো ইসলামী দল নাই। জামাতই তো উদ্যোগ নিয়েছে সকল ইসলামিক দলগুলোকে এক জায়গায় আনার। এইটা করে কি এরা চায় যে সবাইকে নিয়ে, মানে যারা একটু হোস্টাইল তাদেরকে একটু নিউট্রালাইজ করা, যে পক্ষে আনলাম যাতে তারা বিপক্ষের জোটে না যায়। তো এইটা একটা আছে, কিন্তু এই জিগির তুলে আমি জানি না নির্বাচনের রাজনীতিতে কতটুকু সুবিধা তারা নিতে পারবে। কারণ ইসলামের কথা তারা বলে, কিন্তু তারা কিন্তু এক দল আরেক দলকে কাফের বলে, এই আরেকটা সমস্যা আছে। কিন্তু মানে ইসলামপন্থী একটা দল মনে করে যে তারাই খাঁটি মুসলমান আর বাকিরা ভ্রান্ত কিংবা বিভ্রান্ত। আদর্শিক দ্বন্দ্ব, এটা আদর্শিক বা এটাই হোক আর কি। কিন্তু আমরা আসলে মানে আগে দেখেছি যে আপনিও বলছিলেন যে অনেক ইসলামিক দল অনেকগুলো দলের সাথে থাকতো এবং জোট করতো, কিন্তু এবারে তো একসাথে তারা আসছে। সেক্ষেত্রে ভোটের সমীকরণে কোনো প্রভাব পড়বে কিনা? একসাথে সবাই আসছে কিনা আমি তো জানি না। মানে আমরা তো গণমাধ্যমে যেটা দেখি, জামাতে ইসলামের বাইরে এই কগনিজেবল যে ইসলামপন্থী দলগুলি আছে, একটা আছে কি ইসলামী শাসনতান্ত্রিক আন্দোলন একটা আছে বোধহয়, একটা আছে খেলাফত মজলিস, আর একটা হচ্ছে এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাইয়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরা নির্বাচনী রাজনীতি করে। এর বাইরে একটা বড় একটা গোষ্ঠী আছে যেটা আমরা বলি হেফাজতে ইসলাম, এটা নির্বাচনী রাজনীতিতে নাই, এদের মধ্যে বিভিন্ন দলের লোকজন আছে। তো ওই অন্যান্য দল যেটা করেছে, যেমন 4 দলীয় জোটে বিএনপি নেতৃত্বে এরা ছিল, তো 2টো দল ছিল, 1-2 সিট, সেটাও ধানের শীষ মার্কায় ভোট করে তারা পেরেছে। তাদের নিজস্ব ভোট ব্যাংক আছে কিনা এটা প্রমাণিত। জামাতেরটা আমরা জানি, জামাত এককভাবে নির্বাচন করেছিল 96 সালে এবং 2008 সালে, তা আমরা তার রেজাল্ট জানি। আর বিএনপির সঙ্গে অ্যালায়েন্স করে তারা যে নির্বাচন করেছিল, কিছু সিট ভাগাভাগি করে 91 সালে এবং পরবর্তীতে 2001 সালে, সেটার রেজাল্ট আমরা জানি। সুতরাং একক শক্তিতে তারা কতটুকু করতে পারে সেটা নিয়ে আমরা একটু মানে ধারণা করতেই পারি। জামাতে ইসলামের প্রসঙ্গ যেহেতু আনলেন, আপনার একটা বইও এসেছিল, আমি গত বছর দেখেছিলাম, জামাতের উত্থান পতন পুনরুত্থান। তো জামাতে ইসলামী এই 5 আগস্টের পরে কিন্তু আমরা দেখেছি খুব
জোরে সোরেই মাঠে নেমেছে, রাজনৈতিক অঙ্গনে তাদের উপস্থিতি বেশ সরব। তবে মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে কিন্তু তাদের অবস্থান এখনো স্পষ্ট না, এবং সাধারণ মানুষের কাছে আসলে এরপরে তাদের রাজনৈতিক অবস্থান কতটুকু গ্রহণযোগ্য হবে? না, জামাতের তো পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছিল আওয়ামী লীগ। 86 সালে তারা মিলিয়ে ঝুলে নির্বাচন করে এরশাদের পার্লামেন্টে গিয়ে এরশাদের সামরিক শাসনকেও বৈধতা দিল, জামাতকেও রাজনৈতিক দল হিসাবে বৈধতা দিল। কারণ 86 সালে জামাত সর্বপ্রথম বাংলাদেশে তাদের নিজস্ব প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করে। তারপরে 91 সালে জামাতে ইসলামী তারা 17টি আসন পেয়েছিল। বিএনপির সঙ্গে তাদের একটা আন্ডারহ্যান্ড অ্যালায়েন্স ছিল। তারপরে তারা চিঠি দিয়ে এই যে অস্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে যে তারা বিএনপিকে সরকার গঠনে সমর্থন দিচ্ছে। বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা ছিল না, আর সংখ্যাগরিষ্ঠ ছিল, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল তাদের আগের 91-তে। আর 2001 সালে তারা ছিল সরকারের পার্টনার। তো তাদের পুনর্বাসন প্রক্রিয়া 2001 সালে একটা চূড়ান্ত পর্বে চলে গেছে। তারা বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান 3 দেশে জামাতে ইসলামী আছে। একমাত্র বাংলাদেশেই তারা সরকারের অংশ হতে পেরেছিল 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত। সুতরাং গ্রহণযোগ্য হবে কি হবে না, তাদেরকে গ্রহণযোগ্য করানো হয়েছে। তো এটা তো আমরা ভুলবো না, এটা আছে। কিন্তু তাদের যে মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান, এটা নিয়ে তো এখনো প্রশ্ন আছে, এবং এটা নিয়ে আসলে সামনের দিনে তাদের রাজনীতি কতটুকু তারা এগিয়ে নিতে পারবে? মুক্তিযুদ্ধ নিয়ে যারা রাজনীতি করেন তারাই তো জামাতের সঙ্গে বিভিন্ন সময়ে সম্পর্ক করে এই অবস্থায় এনেছেন। এখন 71 সালে জামাতের যে ভূমিকা, সেই ভূমিকার কারণে জামাতের মধ্যে যেমন কোনো অনুশোচনা নাই, আবার তাদেরকে অ্যালাউ করা হয়েছে রাজনীতি করার জন্য। তো সুতরাং এক ধরনের রাজনৈতিক বৈধতা তো তারা পেয়ে গেছে। তো এখন মানে জামাতকে নিয়ে যে প্রশ্নটা উঠছে, কিছুটা আলোচনা এখনো প্রাসঙ্গিক, কারণ এটি নিয়ে প্রায় কথা ওঠে, অন্য দলগুলো কথা বলে, এই জন্যই। না, এই দলগুলি তো সবসময় এই কথাটা বলে না। মানে জামাত যতক্ষণ আমার সঙ্গে আছে ততক্ষণ ওইটা ইস্যু না, আর জামাত যদি আমার প্রতিদ্বন্দ্বী হয় তখন আমি আবার ওই ইস্যুগুলোকে তুলব। তো এখানে মানে এটাকে আমি বলি ভাবের ঘরে চুরি। এই জায়গাতে আমি একটু জানতে চাইব, আপনি আওয়ামী লীগের প্রসঙ্গ যেহেতু এনেছেন কিছুক্ষণ আগে, তো আওয়ামী লীগ আসলে যেভাবে বিদায় নিয়েছে, তারপরও বাংলাদেশের রাজনীতিতে তারা আবারও সামনের দিনে প্রাসঙ্গিক হয়ে উঠবে কিনা? না, আওয়ামী লীগ তো মানে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, দলটা নিষিদ্ধ হয় নাই, এবং সাংগঠনিক কার্যক্রমও নিষিদ্ধ হয়েছে, কিন্তু এটা এক্সিকিউটিভ অর্ডারে। এটা যে কোনো মুহূর্তে চ্যালেঞ্জ করা যায়, আমি জানি না, কারণ এটা বিচারিক প্রক্রিয়ায় দলটি নিষিদ্ধ হয় নাই। এখন কথা হচ্ছে যে ওই আওয়ামী লীগ তো শুধু শেখ হাসিনা না, তার কয়েক কোটি সমর্থক আছে, ভোটার আছে। তো সুতরাং ধরেন একটা রাজনৈতিক দলের সমর্থক আছে হয়তো 50 জন, সেই দল বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। তো এইটা তো আসলে অন্যরকম না। তো আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগকে কিভাবে আমরা হ্যান্ডেল করব। আমরা যে সিদ্ধান্তটা জামাতের ব্যাপারে নিতে পারি নাই, সে একই ধরনের সিদ্ধান্ত আওয়ামী লীগের ব্যাপারে নিতে গেলে এটা ডাবল স্ট্যান্ডার্ড হবে। তো সুতরাং আমি তো এটা আমার কাছে খুব বিসদৃশ্য লাগে, অবাক লাগে যে এই দেশে জামাত প্রকাশ্যে রাজনীতি করবে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে। ব্যাপারটা আমার কাছে মানে কি বলে, এটাকে আপনি কি কমেডি বলবেন না ট্র্যাজেডি বলবেন আমি জানি না। পরবর্তী সময় এটা রাজনৈতিক প্রতিক্রিয়া কেমন হবে? রাজনৈতিক প্রতিক্রিয়া এটা বলা মুশকিল যে তাদের সমর্থকরা কি করবেন না করবেন। তবে একটা বড় একটা শক্তিকে যদি আপনি আইনি প্রক্রিয়ায় সামাল দিতে না পারেন, তাহলে একটা
সমাজের একটা অংশ বিক্ষুব্ধ থেকে যাবে এবং এটা মাথাচাড়া দিয়ে উঠবে। আমরা যদি 72-73 সালে জামাতের ব্যাপারে বা পরবর্তীতে আমরা যদি একটা সিদ্ধান্ত নিতে পারতাম এবং রাজনৈতিক কারণে যারা পাকিস্তানকে সমর্থন করেছে এটা কোনো অপরাধ না, কিন্তু যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের সবার যদি বিচার হতো তাহলে কিন্তু আজকে এই অবস্থাটা দাঁড়ায় না। তো আওয়ামী লীগের ক্ষেত্রেও কিন্তু এইটা প্রযোজ্য। জামাতের মধ্যে যেমন আমরা কোনো অনুশোচনা দেখি নাই, আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা দেখছি না। সুতরাং জামাতের যে পুনর্বাসন যেভাবে হলো এভাবে পরবর্তীতে আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে যদি জনভিত্তি থাকে। এবারে আসবো নির্বাচন প্রসঙ্গে। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের একটা ঘোষণা আছে, সরকার বলেছে ফেব্রুয়ারিতে তারা নির্বাচন করতে বদ্ধপরিকর, তবে অন্যান্য দলের মধ্যে এবং জনগণের মধ্যেও এটা নিয়ে শঙ্কা আছে, কারণ কিছুটা অস্থির পরিস্থিতি বা এখন পর্যন্ত আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেভাবে স্বাভাবিক হয়নি। সবকিছু মিলিয়ে আস্থার সংকট আছে নির্বাচন ঘিরে, আপনিও কি তাই মনে করেন কিনা? না, নির্বাচনকে ঘিরে এরকম উত্তেজনা সবসময় আমরা দেখেছি এর আগে। তো এবার পরিস্থিতিটা একটু ঘোলাটে, কারণ 24-এর পরে যে একটা শূন্যতা আমরা দেখি, সেই অবস্থায় মানে নির্বাচনের রাজনীতির যে একটা ধারাবাহিক প্রক্রিয়া থাকে সেটা তো ছেদ পড়েছে, তাই না? এবং এটা প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে, আরো 6 মাস। তো এর মধ্যে আবার একটা মানে একটা গাড়ি যদি রেল লাইন থেকে সরে যায় সেটা আবার ফিরে আসা একটু লাগে। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে নির্বাচনটা হতে হবে। এই জন্য হতে হবে যেখানে দুইটা ব্যাপার আছে, যে দেশটা এইভাবে চলতে পারে না। 1 টাকাও কোথাও বিনিয়োগ হচ্ছে না। আপনি বিদেশি বিনিয়োগ বাদ দেন, দেশি লোকেও তো বিনিয়োগ করবে না, কারণ কোথাও তো নিশ্চয়তা নাই। কর্মসংস্থান হচ্ছে না, বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। তো সুতরাং যারা হইচই করে বেড়াচ্ছেন তারা তো জানেন না যে মানে পরীক্ষার শেষে তাদের চাকরির জন্য কিভাবে ঘুরতে হবে। এইটা একটা ব্যাপার। আর এই সরকার যে অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তী মানেই হচ্ছে এক সরকার থেকে আরেক সরকারের মাঝখানে তারা শূন্যস্থান পূরণ করছেন। তো ওই সরকারে একটা নির্বাচিত সরকারে যেতে হবে বা অন্য কোনো ফর্মে একটা সরকারের কাছে যেতে হবে। এই সরকার যদি একটা মানে সম্মানজনক মর্যাদাপূর্ণ প্রস্থান চায় তাহলে তাদেরকে একটা নির্বাচন দিতেই হবে। এবং আমরা এখানে কিন্তু 1/11 থেকে একটা লেসন নিতে পারি। সেই লেসনটা যদি আমরা নেই তাহলে কিন্তু নির্বাচন, মানে সরকার কি তাহলে সুষ্ঠু নির্বাচন করতে পারবে বর্তমান পরিস্থিতিতে? সরকার চাইলে পারবে। যে কোনো সময় যত নির্বাচন হোক, যদি সরকার চায় নির্বাচন সুষ্ঠু হবে তাহলে হবে। কারণ নির্বাচন পরিচালনা করার যত ইনস্ট্রুমেন্ট আছে সব ইনস্ট্রুমেন্ট হচ্ছে সরকারের হাতে। এর বাইরে যে রাজনৈতিক দল আছে, আপনি বলবেন হ্যাঁ রাজনৈতিক দলগুলো তো বড় স্টেক হোল্ডার, তারা গোলমাল করতে পারে ঝামেলা, তো সেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা সরকারের আছে। যদি সেই ক্ষমতা নাই থাকে তাহলে সরকারের দরকারটা কি? আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমান যে অবস্থা আমরা দেখলাম, এবং মানে এই অবস্থায় কি ভালো নির্বাচন করা সম্ভব? না, আইন শৃঙ্খলা ধরেন না, এদের প্রধান খুঁটি হচ্ছে পুলিশ বাহিনী। তো পুলিশ বাহিনী ডিমোরালাইজড হয়ে গেছে, কারণ তাদের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। এখন এটাকে আবার যদি সক্রিয় করে, এই দায়িত্বটা সরকার পালন করতে পারে। তো সুতরাং পুলিশ যদি সক্রিয় হয়, বলছে সেনাবাহিনী আমি জানি না, কিন্তু এখানে নির্বাচন কমিশন এবং সমস্ত মানে আমি বলবো যে প্রশাসন যদি সিরিয়াস হয়, সরকার যদি আন্তরিক হয়, তাহলে তো আমি কোনো সমস্যা দেখি না। সাধারণ মানুষ তো গোলমাল করে না, গোলমাল করে পলিটিক্যাল মাস্তানরা। তো পলিটিক্যাল মাস্তান তো কোটি কোটি না, প্রত্যেক এলাকায় এরকম 2-4 জন মাস্তান থাকে, তাদেরকে ধরা। মানে পরিস্থিতি যে অবস্থায় গেছে, আমরা দেখছি ডাকসু নির্বাচন সামনে এবং এই নির্বাচনে সেনা মোতায়েনের কথা বলা হয়েছে। তো সব জায়গায় সেনা মোতায়েন করে বা সব পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে আসা যাবে কিনা? না, এটা তো খুবই অমর্যাদাকর যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচনটা করা। তার মানে হচ্ছে মানুষ এতই উচ্ছৃঙ্খল যে তার জন্য এটা লাগে। আমি তো মনে করি ডাকসুতে সেনাবাহিনী মোতায়েন করে ডাকসু নির্বাচন করার চেয়ে ডাকসু নির্বাচন না হওয়াই ভালো। দরকার কি ডাকসুর, যদি সেনাবাহিনী দিয়ে কন্ট্রোল করতে হয়? তার মানে এটা উচ্ছৃঙ্খল, সবাই উচ্ছৃঙ্খল। সেখানে ডিসিপ্লিন আনার জন্য, অর্ডার আনার জন্য, মারামারি দাঙ্গা হাঙ্গামা থামানোর জন্য সেনাবাহিনী। তো এটা তো এইভাবে তো চলে না।
মানে এই যে ডাকসু নির্বাচনটা হতে যাচ্ছে, এটা কি আগামী নির্বাচনের উপরে কোনো একটা প্রভাব দেখা যাবে কিনা? এইটা অনেক ক্ষেত্রে, যেহেতু নির্বাচনটা আগামী নির্বাচন 5 মাস 5.5 মাস পরেই হবে, সুতরাং এটাকে আপনি একটা ড্রেস রিহার্সাল হিসাবে দেখতে পারেন যে এখানে কি হয়। তারপরও আমি মনে করি যে ডাকসু নির্বাচন বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সবসময় জাতীয় নির্বাচনকে প্রভাবিত করে না। 73-এ ডাকসু যে ইলেকশন হয়েছিল তখন আপনি গণকণ্ঠের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ছিলেন, সেই নির্বাচন আর বর্তমান নির্বাচনের পার্থক্যটা আসলে কি দেখছেন? ওই সময় তো যারা সরকারে ছিল তাদের ইচ্ছায় এই ঘটনাটি ঘটেছিল, কারণ ওই সময়ের যে মুজিব সরকার এবং তার যে কোলাবোরেটর এই মস্কোবর্তী ন্যাপ এবং সিপিবি, তারা চায়নি যে তাদের ভিন্ন মতের কেউ গিয়ে ডাকসুতে নির্বাচিত হোক, তো সন্ত্রাসটা তারা করেছে। তো এবার তো সরকার কোনো পার্টি না, আগামীতে যে নির্বাচন হবে মানে সরকার তো পার্টি না, আমরা ধরে নিলাম এরা পার্টি না, তাহলে তো একটা নিরপেক্ষ নির্বাচন আমরা আশা করতেই পারি। মানে সরকার যে পার্টি না, এটা আসলে কেন ধরে নিলেন? কারণ আমরা তো দেখি সরকারের একটা অভিযোগ আছে যে সরকারের প্রশ্রয় আছে একটা পার্টির উপরে, এটা তো সেটা যদি প্রভাবিত করে ডাকসু নির্বাচন, তাইলে আমরা আর সরকারকে নিরপেক্ষ সরকার বলবো না। এটা তাদের সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ যে একটা ভালো নির্বাচন যদি হয়ে যায় ডাকসুতে, আমি মনে করি এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা নিজেরাই করতে পারে, বাইরের কারো দরকার নাই। তো সুতরাং এটা করিয়ে নিতে পারলে সরকারের ইমেজটা বাড়বে, আর না পারলে তখন তো প্রশ্ন উঠবেই। এই প্রশ্নটা কি জাতীয় নির্বাচনে সরকারের উপরে প্রভাব পড়বে? অবশ্যই। সামান্য একটা ছাত্র সংসদ নির্বাচনে যদি সরকার পার্টিজান ভূমিকা নেয়, তাহলে জাতীয় নির্বাচনে তো ভয়ঙ্কর ভূমিকা নিতে পারে। সামনে জাতীয় নির্বাচনটি কি অন্তর্ভুক্তিমূলক করা সম্ভব হবে কিনা, কি মনে করেন? অন্তর্ভুক্তিমূলক মানে আপনি কি আওয়ামী লীগ জাতীয় পার্টি যাদেরকে নিয়ে প্রশ্ন উঠছে তাদেরকে সহ হইলে এক ধরনের অন্তর্ভুক্তিমূলক। তো সেটা তো আমি তো আমার মতামতটা দিলাম যে আপনি সবাইকে কিভাবে অ্যাকোমোডেট করবেন, কোন রাজনৈতিক প্রক্রিয়ায়। আমাদের এখানে আমি একটা কথা বলি, আমি মনে হয় এটাই আমার শেষ কথা হবে, আমরা যে ভুলটা 72-এ করেছি সেই একই ভুল এখন করছে। আমাদের উচিত ছিল একটা রিকনসিলিয়েশন প্রসেস স্টার্ট করা। আমরা দক্ষিণ আফ্রিকার এই মডেলটা নিতে পারতাম। অপরাধী যারা মানে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের আওতায় আনবেন, তারপরে একটা রাজনৈতিক রিকনসিলিয়েশনের একটা প্রসেস চলবে। এটা 72-এ আমরা করি নাই, এটা 24-এ এসেও আমরা করছি না। আমরা একটা প্রতিহিংসার রাজনীতি এটা আমরা করেই যাচ্ছি। এটা তো অবসান হওয়া উচিত। চোখের বদলে চোখ, হ্যাঁ, নাকের বদলে নাক, এই যে একটা মানে রাজনীতিতে এই যে একটা হিংসা হানাহানি, এটা কি আজীবন চলবে? এইভাবে তো হয় না। তুই আমারে মারছস, এখন আমি তোরে মারবো, ব্যাপারটা তো এই হয়ে গেছে। তো এটা তো পাড়ার ছেলেদের ডাঙ্গুলি খেলার মারামারির ব্যাপার না, এটা তো রাষ্ট্র, দেশ, 17 কোটি মানুষ, অনেক কিছু আছে এখানে, অনেক দায়িত্বশীল হওয়া দরকার সবার। আপনি তো আসলে রাজনৈতিক অনেক চরিত্র, অনেক ধরনের এক সময়কার কুশীলবদের নিয়েই বেশি লেখেন। আমরা দেখি যে আপনার বিভিন্ন বইয়ের মাধ্যমে বিভিন্ন চরিত্রের এক ধরনের পোর্ট্রেট আমরা দেখতে পাই। তো এখন তো রাজনৈতিক মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব জনপ্রিয়, তো তাদের দলে খুব জনপ্রিয়, হয়তো জনসাধারণের মধ্যে জনপ্রিয় কিনা ভোটের মাধ্যমে বোঝা যাবে। তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসলে কেমন হবেন, কেমন পোর্ট্রেট আপনি এখন দেখতে পাচ্ছেন তার? এটা বলা মুশকিল। আমি তো ওই বিএনপিকে নিয়ে একটা বই লিখেছি, সেখানে জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, তার সম্বন্ধে অনেক কথাবার্তা আছে। আমি খালেদা জিয়াকে নিয়ে একটা বই লিখেছি, তার রাজনৈতিক বায়োগ্রাফি বলতে পারেন এটা অনেকটা। তো এইটা এখন তারেক রহমান হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, এটা হচ্ছে তাকে দলের মধ্যে যে অ্যারেঞ্জমেন্ট, দলের যে কাঠামো, যে গঠনতন্ত্র, সেই অনুযায়ী তিনি হয়েছেন। তো তিনি কেমন হবেন এটা তো নির্ভর করবে তিনি দল কিভাবে চালাচ্ছেন সেটা দিয়ে, তো আমি বলবো না। যদি তিনি মানে রাষ্ট্র পরিচালনার কোনো দায়িত্বে আসেন পরবর্তীতে, যদি সেই সম্ভাবনা থাকে, তখন তার পারফরমেন্সের ভিত্তিতে দেখা যাবে। আমরা খালেদা জিয়াকে
বিরোধী দলের নেতা হিসেবে আন্দোলনের সামনের কাতারে দেখেছি একভাবে, আবার শাসক হিসাবেও তাকে দেখেছি। আমরা দুইভাবে মূল্যায়ন করতে পারি। তো আমরা তো ওইভাবে অন্য কাউকে দেখি নাই, তারেক রহমানকে তো আমরা সেইভাবে দেখি নাই। তো সুতরাং ওইটা এই মুহূর্তে বলা যাবে না। আচ্ছা, বাংলাদেশের যে সংবিধান, ৭২-এর সংবিধানে আমরা আসলে সবকিছুই ছিল, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এবং এরপরে অনেক কাটছাট হয়েছে, এবং বর্তমানে আসলে নতুন একটা সংবিধানের কথা বলা হচ্ছে। তো এই সংবিধান টেকসই করার জন্য কি করা দরকার? এইটা আসলে সংবিধান দিয়ে হবে না। মানে গণতন্ত্র লেখা থাকলেই তো গণতন্ত্র হয় নাই। ধর্মনিরপেক্ষতা লেখা ছিল, তারপরেও আমাদের দেশটা ধর্মনিরপেক্ষ হয় নাই, এটা মুসলমানের দেশ হয়েছে, তাই না? তো সুতরাং কি কাটলো কি রাখলো এটা খুব ম্যাটার করে না। আসল হলো যে যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের মনের মধ্যে কি আছে, তারা আসলে কতটুকু কমিটেড, তাদের অঙ্গীকার কি, তাদের খাসলতের কোনো পরিবর্তন হয়েছে কিনা, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। কাগজে তো অনেক কিছুই থাকে, কিন্তু সেটার বাস্তবায়ন তো নির্ভর করে তার সদিচ্ছার উপরে। আমরা সেই সদিচ্ছাটা দেখতে চাই। এবং আমরা দেখছিলাম গণঅভ্যুত্থানের সময় কিন্তু একটা মানে একটা ঐক্য ছিল, এখন তো আসলে সব দলের মধ্যে বিভাজন দেখা যাচ্ছে। না, গণঅভ্যুত্থানের সময়ের ঐক্যটা হচ্ছে হাসিনা বিরোধী ঐক্য। হ্যাঁ, হাসিনার পতন এক দফা। যখন হাসিনা দৃশ্যপট থেকে অদৃশ্য হয়ে গেলেন, তিনি নাই, তখন তো আবার প্রত্যেকের প্রতিদ্বন্দ্বী। একটু অসহিষ্ণু পরিস্থিতিও জড়িয়েছে রাজনৈতিক আন্দোলন, এটা কি নির্বাচন পর্যন্ত চরম আকার ধারণ করবে কিনা? এটা হবে আমাদের দেশের রাজনীতির যা বৈশিষ্ট্য। আমরা তো যখন একটি দল আরেকটি দলের সঙ্গে রাজনীতি করে, তারা পরস্পরের আর প্রতিযোগী থাকে না, তারা হয়ে যায় পরস্পরের শত্রু। তো আচরণগুলো সেরকম হয়। নতুন যে দল, রাজনৈতিক দল এনসিপি, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠন হওয়া, এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ কেমন দেখতে পান? এটা বলা খুব মুশকিল। এটা মানে জুলাই আন্দোলনের পরপর তাদের যে অবস্থান ছিল মানুষের সামনে, সেই অবস্থানটা তারা এখন আর ধরে রাখতে পারে নাই, এবং এটার জন্য তারাই দায়ী। তো সুতরাং তারা যদি নিজেরা সচেতন হয় এবং একটা রাজনৈতিক শক্তি হিসাবে বিকশিত হওয়ার জন্য যদি তারা চিন্তা ভাবনা করে বা পরিকল্পনা করে, তাহলে তাদের ওইভাবে এগোতে হবে। একদম শেষ প্রশ্ন, যেটার আমি উত্তর আসলে প্রোগ্রামে পাইনি, ওটা একটু করে নিই। সেটা হচ্ছে গিয়ে ডানপন্থীদের উত্থান নিয়ে আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। এইটা কি আসলে অ্যালার্মিং কিনা বাংলাদেশের সামনের দিনের রাজনীতির জন্য, বাংলাদেশের জন্য? ডানপন্থী বলতে এক বর্গে ইসলামিক সোর্সকে ধরে নেয় অন্যরা, কিন্তু আমার চোখে সবাই ডানপন্থী। কারণ বেসিক কিছু ব্যাপারে সবাই একমত। তো সুতরাং এখানে তো বামপন্থীরা যেগুলো আছে, এদের বেশিরভাগই আমার দৃষ্টিতে কাগজে বামপন্থী, কিন্তু আচরণে সবাই আমি দেখি ডানপন্থী। জনাব মহিউদ্দিন আহমেদ, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম। আপনাকে ধন্যবাদ প্রাসঙ্গিকের এই পর্বে আমাদের অতিথি হয়ে আসার জন্য। দর্শক, এই ছিল আজকের আমাদের প্রাসঙ্গিকের। সময় হলো বিদায় নেবার। পরবর্তী পর্বে আবারও হাজির হব নতুন কোন অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত শুভরাত্রি।